বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দরের লিজ সিদ্ধান্তের প্রতিবাদে মশাল মিছিল। সব টার্মিনাল নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি শ্রমিক নেতাদের। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় সম্পর্ক আরও জটিল হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। রাজনৈতিকভাবে এই সংকট মোকাবেলার পরামর্শ বিশেষজ্ঞদের। সংস্কারের অভাবে চলাচলের অনুপযুক্ত যশোর শহরের বেশিরভাগ সড়ক। চাঁদপুরে নদী ভাঙনে ব্রিজ সহ 3.5 কিলোমিটার ক্ষতিগ্রস্ত। এবং কোরবানির ঈদ সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত নাটোরের খামারিরা। গোখাদ্য সহ বিভিন্ন উপকরণের দাম বাড়ায় লোকসানের শঙ্কা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনাল এনসিটিকে ডিপি ওয়ার্ল্ড নামের বিদেশি কোম্পানির হাতে লিজ দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। সোমবার রাতে মিছিলটি বন্দর সংলগ্ন বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বন্দর নতুন মার্কেটের সামনে শেষ হয়। রাত 9:30টায় সেখানে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা এনসিটি, সিসিটি ও পিসিটি সরাসরি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালনার দাবি জানান। নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল একটি স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক টার্মিনাল। এটি লাভজনক ও দীর্ঘদিন যাবৎ সক্ষমতা অর্জন করেছে। এটি বিদেশি কোম্পানিকে দেওয়া অযৌক্তিক। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের নতুন বিধিনিষেধের কারণে দুদেশের সম্পর্ক আরও জটিল হচ্ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। তাদের মতে এতে খরচ বেড়ে পণ্য রপ্তানিও মারাত্মক ব্যাহত হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এমন সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের প্রতিফলন। অর্থনৈতিক ধকল সামলাতে এই সংকট রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে বলেও মত তাদের। কামাল হোসেনের ক্যামেরায় মাহবুব হাসান রিপনের বিশেষ প্রতিবেদন। বাংলাদেশ থেকে পণ্য আমদানি ক্ষেত্রে গেল শনিবার নতুন বিধিনিষেধ আরোপ করে ভারত। সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য সহ কয়েক ধরনের পণ্য আমদানি বন্ধ করে দেয়া হয়। নতুন নিষেধাজ্ঞায় অন্যান্য পণ্যের মতো পোশাক রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। তাদের মতে এই সিদ্ধান্তের ফলে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরও জটিল ও বাধাগ্রস্ত হবে। দিনকে দিন ইন্ডিয়া বাংলাদেশের প্রতি নির্ভরশীল হওয়া শুরু হয়েছিল, স্পেশালি জ্যাকেটস রিলেটেড প্রোডাক্টগুলো, যেটা তারা এক্সপার্ট না, তারা আমাদেরকে অর্ডার প্লেস করছিল। তো এই কোয়ান্টিটিও কিন্তু এটা হিউজ কোয়ান্টিটি, যে $32 বিলিয়ন আমরা গার্মেন্ট এক্সপোর্ট করি, তার ভিতর কিন্তু $1 বিলিয়ন গার্মেন্টস এক্সপোর্ট কিন্তু আমরা ইন্ডিয়াতে করি। ইন্ডিয়া ইজ বিকামিং গোয়িং টু এ ভেরি বিগ মার্কেট। এসব পণ্য রপ্তানির জন্য বাংলাদেশের ব্যবসায়ীরাও কলকাতা ও বোম্বাই সমুদ্র বন্দর ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে বন্দর ব্যবহারে রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দেবে বলেও মনে করেন তিনি। এখন যদি এই বন্দর ব্যবহার করা হয় এবং যে প্রক্রিয়া এবং যে আমলাতান্ত্রিক জটিলতা এবং আমাদের বন্দরের যে সক্ষমতার জায়গাটা, যেটা এখনও গড়ে ওঠেনি শক্তিশালীভাবে, কিন্তু আমরা এখন সারা বিশ্বের সেকেন্ড এক্সপোর্টার ইন আরএমজি সেক্টর, এই যে সক্ষমতা গড়ে ওঠার যে স্বপ্নটা আমরা দেখছি, সেখানে কিন্তু একটা ধাক্কা লাগবে। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার কারণে দুদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞার বিষয়টি যতটা না অর্থনৈতিক, তার চেয়েও বেশি রাজনৈতিক। প্রাথমিক হিসেবে প্রায় $700 মিলিয়ন নেগেটিভ ইম্প্যাক্ট বাংলাদেশের ট্রেডের উপরে, যেটা বাংলাদেশ ভারত ট্রেডের প্রায় 42%। স্বল্প সময়ের জন্য হয়তো আমরা একটা ঋণাত্মক অবস্থায় পড়ব, কিন্তু যদি আপনি বলেন লং রান সলিউশন হচ্ছে অবশ্যই আমাদের হোপফুলি মানে এটা একটা পলিটিক্যাল ম্যাটার। বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারতের নতুন বিধিনিষেধের নেপথ্য কারণ সম্পর্কে টানাপোড়েন বলছেন সাবেক রাষ্ট্রদূত। বৈরিতার পরিপ্রেক্ষিতে ভারত যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, এর বিরুদ্ধে বাংলাদেশও কিছু পদক্ষেপ নিয়েছিল। এখন সর্বশেষ ভারত যেটা নিল, সেটা বাংলাদেশের একটা পদক্ষেপেরই আপনার পাল্টা পদক্ষেপ। বাণিজ্য যুদ্ধ তখন তো ধরে নিতে পারেন যে 2 4, মানে 4 গুণ ক্ষতি হবে আর কি। সর্বশেষ ভারত যে পদক্ষেপটা নিয়েছে, এতে বাংলাদেশ যথেষ্ট পরিমাণ বাণিজ্য ক্ষতির সম্মুখীন হবে এবং এই ক্ষতি সহজে বাংলাদেশ
পুষিয়ে যাবে বা পোষায় নিতে পারবে সেরকম মনে হয় না। নতুন নিষেধাজ্ঞার বিষয়ে বাণিজ্য উপদেষ্টার মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, উদ্ভূত সংকট কূটনৈতিক ও রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। বাণিজ্য উপদেষ্টা মহোদয় বা সংশ্লিষ্ট সকলের উচিত ছিল ওই মুহূর্ত থেকেই এর উপরে সক্রিয় হওয়া, যে কিভাবে এটাকে মিনিমাইজ করা যায়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। লুটপাট পাচারের অভিযোগে শেখ পরিবার সহ 10টি শিল্পগোষ্ঠীর প্রায় 2.25 লাখ কোটি টাকার অর্থ ও সম্পদ জব্দ করেছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকার গঠিত 11টি তদন্ত দলের অনুসন্ধানে 10 শিল্পগোষ্ঠী সহ শেখ পরিবারের বিরুদ্ধে ব্যাংক ঋণে অনিয়ম, কর ফাঁকি ও অর্থপাচার সহ বিভিন্ন ধরনের দুর্নীতির তথ্য উঠে এসেছে। ইতিমধ্যেই এসব ঘটনায় একাধিক মামলাও হয়েছে। আর পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশেষ অধ্যাদেশ জারির উদ্যোগ নিয়েছে সরকার। নিবন্ধনের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। আর এলজিআরডি ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার সরকারের অন্যতম অঙ্গীকার। প্রতিনিধিদের তথ্যে মোহাম্মদ ওয়ালিউল্লাহর প্রতিবেদন। ভোটার তালিকা হালনাগাদ, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী কর্মশালায় যোগ দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া সময়ে কমিশন নির্বাচন আয়োজনে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দলটির নিবন্ধন স্থগিত করা হয়েছে। এই স্থগিতাদেশ প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না। সরকার তাদের আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। কাজে সরকারের ওই আদেশের, ওই অর্ডারের ধারাবাহিকতায় শুধু আমরা তাদের পলিটিক্যাল পার্টির যে রেজিস্ট্রেশনটা, নিবন্ধনটা আমরা শুধু স্থগিত করেছি। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের উপর দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। আমরা সারা বছর ভরে এটা প্রস্তুতি নিয়ে থাকি। এদিকে বরিশাল সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় যোগ দেন এলজিআরডি ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সংস্কার সহ বিভিন্ন দাবি দেওয়ার প্রশ্নে তিনি বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে যাবতীয় সমাধানে কাজ করবে। নতুন ভালো সরকার নিশ্চয়ই আসবে, জনপ্রতিনিধিত্বমূলক সরকার আসবে বলে আমরা আশা করি। আগের থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা লাভ করবে এবং যেই রিফর্মগুলো হচ্ছে, জাতীয় ঐক্যমত হচ্ছে, শিক্ষার্থী সমাজ যেভাবে একটা জাগরণ তৈরি করেছে, তাতে আমি মনে করি যে আগামীকালের যে সরকারি নির্বাচিত হয়ে আসুক, তারা অনেক বেশি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য চেষ্টা করবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অবক্ষয় রোধেও নির্বাচিত সরকার কাজ করবে বলে জানান উপদেষ্টা। তারা অনেক বেশি সংবেদনশীল হবে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য যশোর শহরের 93টির মধ্যে বেশিরভাগ সড়ক বিটুমিন ও খোয়া উঠে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে সড়কগুলোতে। এতে চরম দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। পৌর কর্তৃপক্ষ বলছে সংস্কারের কাজ চলমান রয়েছে। স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহর প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। 14.72 বর্গ কিলোমিটার আয়তনের যশোর পৌরসভার অধীনে 93টি সড়ক রয়েছে। এর মধ্যে 33% সড়কেরই বেহাল দশা। সংস্কারের অভাবে সড়কের অসংখ্য স্থানে কার্পেটিং উঠে টেরখোয়া ও পাথর বেরিয়ে পড়েছে। সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দ। এ অবস্থায় প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় লোকজন সহ এ পথে চলাচলকারীরা। আর বর্ষায় তাদের পোহাতে হয় বাড়তি ভোগান্তি। আর একটু জোরে বৃষ্টি হলে লোকজন হেঁটে যেতে পারে না। পানি, এই ড্রেনের পানি সব রাস্তার উপরে। মোটর সব জ্বলে যায় পানি ঢুকলে। তো পানি তো লাগলে তো মোটর তো পড়েই। একটা মোটরের দাম 15,000 18,000 টাকা দাম মোটরের। পানি বাদে অনেক রাস্তায় ঝাঁকি লাগে। রাস্তা আজকে থেকে তো খারাপ না, 13-14 বছর খারাপ। শুকনো থাকে তখন হচ্ছে এখানে আপনার রাস্তায় রিক্সায় উঠলে বা সাইকেল মোটর চালালে প্রচুর একটা ঝাঁকাঝাঁকানি হয়, যার কারণে এখানে চলাচল করা অনেক অসম্ভব হয়ে যায়। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, এরই মধ্যে অনেক সড়কই মেরামত করা হয়েছে। যেগুলো বাকি আছে সেগুলো দ্রুত সংস্কার করা হবে। 20 কোটি টাকার মতো একটা টেন্ডার করেছি, এটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে, এবং এটা 12টা প্যাকেজে বিভিন্ন জায়গায় রাস্তা, ড্রেন
হবে এবং এটা হয়তো 15 দিন থেকে 1 মাসের ভিতরে এই কাজগুলো শুরু হবে। যশোর শহরের 299 কিলোমিটার সড়কের মধ্যে বিটুমিনের কার্পেটিং, সিমেন্ট বালির ঢালাই, ইট বিছানো সড়ক সহ রয়েছে প্রায় 30 কিলোমিটার মাটির রাস্তাও। বুশরাত জাহান, মোহনা সংবাদ। চাঁদপুরের ধনাগোদা নদীর ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষসহ স্থানীয়রা। গত 3 বছরে 3টি বেইলি ব্রিজ সহ ভেঙেছে 3.5 কিলোমিটার সড়ক। তাই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে দ্রুতই একটি স্থায়ী বাঁধ রক্ষা প্রকল্প দাখিল করা হবে। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। চাঁদপুরের ধনাগোদা নদীর ওপর ঠায় দাঁড়িয়ে আছে সংযোগ সড়কবিহীন এই বেইলি ব্রিজটি। একসময় এই ব্রিজের ওপর দিয়ে হাজার হাজার মানুষ আর অসংখ্য যানবাহন যাতায়াত করলেও নদী ভাঙনে বিলীন হয়েছে সংযোগ সড়ক। এছাড়াও ধনাগোদা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়েছে আরও 3টি ব্রিজ সহ 3.5 কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়ক। বর্তমানে নদীপাড়ের মানুষ সহ স্থানীয়রা ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন। দাবি জানান জিও ব্যাগ বা ব্লক দিয়ে স্থায়ী রক্ষাবাদ নির্মাণের। 5টা ব্রিজ আছিল, ব্রিজটি ভাঙা লেগে গেছে, এই ইয়াডি বিলীন হয়ে যেতে গেছে। 5ই আগস্টের পর কাজ বন্ধ হয়ে গেছে, এখন প্রচুর পরিমাণ ভাঙতেছে। ঠিক আছে, এই ভাঙার কারণে মানুষ খুব অসহায় অবস্থা আছে, রাত্রে অনেকে ঘুমাইতে পারছে না, কোন সময় ঘর নিয়ে যায়। এখানে একটা ব্রিজ আছে নদীর মাঝে, রাস্তা ছিল আগে, এখন রাস্তা নাই, রাস্তা নদী ভেঙে নিয়েছে। নদী ভেঙে নেওয়ার কারণে অনেক হাজার হাজার বাড়িঘর নষ্ট হয়েছে। অনেক নদী ভেঙে লেগে যেতেছে, সরকার আবেদন জানাইতেছি যে দেশবাসীকে রক্ষা করার জন্য। ইতিপূর্বে নদী ভাঙন ঠেকাতে প্রায় 500 মিটার জায়গায় ভাঙনের প্রবণতা হ্রাস করা হয়েছে। পাশাপাশি এখানে একটি স্থায়ী প্রকল্প গ্রহণের জন্য ইতিমধ্যে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে এবং আমরা জরিপ করে নকশা পরিদপ্তরে ডিজাইনের জন্য পাঠিয়েছি। আমরা দ্রুতই এলাকায় একটা স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের প্রকল্প দাখিল করব। ধনাগোদা নদীর ভাঙন ঠেকাতে দ্রুতই এই এলাকায় একটি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ বাস্তবায়ন করবে কর্তৃপক্ষ, দাবি চাঁদপুরবাসীর। বুশরাত জাহান, মোহনা সংবাদ। ঈদ সামনে রেখে খামারে পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন নাটোরের খামারিরা। প্রাকৃতিক উপায়ে ও দেশি পদ্ধতিতে পশু মোটাতাজা করছে তারা। তবে গোখাদ্য সহ বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধি সহ ভারতীয় পশু আমদানি হলে লোকসানের আশঙ্কা খামারিদের। মোহাম্মদ রাশেদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছে নাটোরের খামারিরা। জেলার ছোট বড় প্রায় 8000 খামারি 5 লক্ষাধিক পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে। জেলার চাহিদা মিটিয়ে এসব পশু যাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। প্রাকৃতিক উপায়ে ও দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজা করেছে খামারিরা। তবে চলতি বছর গোখাদ্য সহ বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধির অভিযোগ তাদের। তাই বাড়তি দামে পশু বিক্রি করতে না পারলে লোকসানের শঙ্কায় খামারিরা। খোল, লবণ এগুলা খ্যার খাওয়াই সকালবেলা, আর আপনার বিকালবেলা ঘাস থাকলে ঘাস দেই। এখান থেকে রাজশাহী, তারপরে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল এখান থেকে পাতি এসে এখান থেকে গরু নিয়ে যায়। খাবারের দাম বেশির কারণে গরু এবার খামারে তোলা হয়েছে কম। দ্রব্য মূল্যের দাম বেশির কারণে আমরা গরু পালা হিমশিম খাওয়া যাচ্ছি। এই গোখাদ্যর জন্য যদি সরকার এইভাবে একটু চিন্তা ভাবনা করতো তাহলে হয়তো বা আমাদের দেশে খামার মালিকেরা অনেকটাই উপকার হতো। বাহির থেকে গরু না আসে তাহলে আমরা লাভবান হব, আর যদি বাহির থেকে গরু তাহলে আমরা লসে পড়ে যাব। গত বছরের তুলনায় এবছর জেলায় কোরবানির পশু বেশি আছে জানিয়ে খামারিদের প্রয়োজনীয় সহায়তার কথা জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটোর জেলায় 5 লক্ষাধিক গরু, ছাগল বা গবাদি পশু প্রস্তুত রয়েছে, যা গতবারের তুলনায় প্রায় 25 থেকে 26,000 বেশি। এবং এই যে গবাদি পশুগুলি আমাদের যেটা উদ্বৃত্ত থাকবে সেটা কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরগুলিতে চলে যাবে। আর নাটোর জেলার একটা সুনাম রয়েছে যে এখানকার যে গবাদি পশু যারা লালন পালন করে তারা প্রাকৃতিক খাবার, বিশেষ করে উন্নত জাতের কাঁচা ঘাস এবং সাইলেজ এগুলি খেয়ে লালন পালন করার ফলে এগুলির মধ্যে কোনো ভেজাল জাতীয় কোনো খাবার খাওয়ায় না। পশুপালনে নাটোর জেলার খামারিদের একটি সুনাম রয়েছে। এবছর জেলার চাহিদা মিটিয়ে প্রায় 26,000 পশু অন্য জেলায় পাঠানো হবে। আফরিন পপি, মোহনা সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে নাটোর জেলার খামারিরা গরু হাটে তোলার জন্য পুরোপুরি প্রস্তুত।
এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল ইসলাম। রাশেদুল, কোরবানির হাটে পশু বিক্রির জন্য খামারিদের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? হাজার খামারি রয়েছে। এই খামারিতে প্রায় 5 লক্ষাধিক গরু উৎপাদন করা হয়েছে। এখন এই খামারের 5 লক্ষাধিক গরুর উৎপাদনের মূল্য প্রায় ধরা হচ্ছে 180 থেকে প্রায় 200 কোটি টাকা। আমি এখন দাঁড়িয়ে আছি নাটোর ডাল সড়ক এলাকায় ড্রিমল্যান্ড ক্যাটল ফার্মে। আমি আপনাদের দেখাতে চাচ্ছি এই ফার্মের গরু প্রায় 3 থেকে প্রায় 15 লক্ষ টাকা পর্যন্ত রয়েছে এবং একটি গরু রয়েছে যেটা প্রায় 25 লক্ষ, গত বছরে 25 লক্ষ টাকা দাম ধরা হয়েছিল, কিন্তু তারা এই ফার্মের মালিক এই গরুটাকে বিক্রি করেন নাই, তিনি এবছর রেখেছেন। তবে এবছর তার গরুর মূল্য প্রায় 27 লক্ষ টাকা ধরা হয়েছে। আর আপনাকে জানিয়ে রাখতে চাই যে খামারিরা বর্তমান যে মূল্য রয়েছে সেই মূল্যে যদি গরু বিক্রয় করতে পারে তাহলে তারা লাভবান হবে। এবং পাশাপাশি বলতে চাই যে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যদি গরু আমদানি না করা হয় তাহলে তারা হচ্ছে লাভবান হবে এবং চোরাই পথে যাতে গরু না আসে সেই দিকে লক্ষ্য রাখতে বলেছেন খামারিরা প্রশাসনকে। আমরা এখন কথা বলবো ড্রিমল্যান্ড ফার্মের মালিক রেখাত আলীর সঙ্গে। তার কাছে আমরা জানতে চাবো তারা এই যে গরুটা লালন পালন করে আপনি দেখাতে চাচ্ছি এই গরুটার দাম ওটা 27 লক্ষ টাকা, কিভাবে তারা এই গরুটাকে লালন পালন করলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গরু আসলে সাধারণত গোখাদ্য যেটা বলে সেটা দিয়ে আমরা গরু লালন পালন করে থাকি এবং আমরা হচ্ছে যে কাঁচা ঘাস, খ্যার, গমের ভুসি, ভুট্টা, অ্যাঙ্কার, বুট, খেসারি এগুলা আসলে পানির সঙ্গে দানাদার হিসেবে খাওয়াই থাকি। আমার ফার্মের নাম হচ্ছে ড্রিমল্যান্ড ক্যাটেল ফার্ম, নাটোর 0.3 7 কিলো বগুড়া রোডে। দাম আমাদের গরুর সর্বনিম্নে দাম আছে 90,000 টাকা থেকে আমার ফার্মে প্রায় 27-28 লাখ টাকা দামের পর্যন্ত গরু আছে। আমরা গরুগুলা এখান থেকেই বেশি। আমি জি, আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই, আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এই যে গরুগুলা যে রাস্তায় ঢাকা সহ বিভিন্ন জেলাতে নিয়ে যাওয়া হবে যাতে তারা নির্বিঘ্নে গরুগুলো বিক্রি করে তাদের মূলধন নিয়ে বাড়িতে ফিরতে পারে, সেই দিকে নজর রেখে বাসায় তারা হচ্ছে রাস্তায় নিরাপত্তা যোদ্ধা। রাশেদুল, আপনাকে ধন্যবাদ। ভারত থেকে আমদানিকৃত ভুট্টার বীজ কিনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সিরাজগঞ্জের কাজীপুরের শতাধিক কৃষক। তবে বিষয়টি নিয়ে বীজ সরবরাহকারী ডিলার এবং বীজ বিক্রেতা একে অপরকে দোষারোপ করছেন। কৃষি অফিস বলছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। অধিক ফলন হবে এমন আশা নিয়ে কৃষকেরা রোপণ করেছিলেন ভারত থেকে আমদানিকৃত টপ লিডার জাতের ভুট্টার বীজ। তবে জমিতে রোপণ করা ভুট্টার বীজ থেকে কাঙ্ক্ষিত ফলন পাননি কৃষকরা। সোনামুখী বাজারের সোনালী সিড থেকে ভুট্টার বীজ কিনে প্রতারিত হয়েছেন তারা। প্রতারণার বিষয়টি জেলা উপজেলার বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো সুফল না পাওয়ায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থার দাবি কৃষকদের। টপ লিডার এক নাম্বার অরিজিনালটা না দেয়, সে আমাদের ডুপ্লিকেট তো দেয়। ভুট্টাটা এমন ক্ষতি করছে যে তোলার পরে এই ভুট্টাটা আমরা বেশ পেয়ে গেছি, তখন আমরা বাজারে কোনো আমরা দাম পাই নাই। আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। ভুট্টাটা 2 নম্বর ভুট্টা। আমাদের কৃষক একবার পথে বসে দিছে। এই পথে বসার জন্য আমরা একটা সুস্থ বিচার চাই। প্রতারণার বিষয়টি খতিয়ে দেখতে ভারত থেকে আমদানিকৃত বীজ সরবরাহকারী বগুড়ার শেরপুরের ফরহাদ সিড কোম্পানি ডিলার এবং বীজ বিক্রেতা একে অপরকে দোষারোপ করছেন। কোম্পানির লোকজন তদারকি করছে, কাজে ফলনের ব্যাপারটা আমি বলতে পারবো না, গ্যারান্টি তার আমার দেওয়া পায়নি। আমি কেন ওই কাজীপুরে বিষয়টা দেখতে, ওই দোকানদার 2 মণ হবে না 2.5 মণ হবে, কতই হবে শতকে বলছে, আমি তো সেটা বলি। এ বিষয়ে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। পরে জমিনে গিয়ে তদন্তপূর্বক অভিযোগটি ভিত্তিতে একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলেছি এবং সেক্ষেত্রে অভিযোগ তদন্ত পেলে
আমরা সেটি আমাদের উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমরা প্রেরণ করব। এদিকে বীজ আমদানিতে সরবরাহকারী ডিলারের বৈধতা আছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দেন বগুড়ার শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা। বীজ বিক্রির ব্যাপারটা এটা আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, তো আমরা খতিয়ে দেখব। যেহেতু সে আমদানি করেছে অবশ্যই তার কাছে প্রপার ডকুমেন্ট থাকবে, এটা আছে কিনা আমরা দেখব। ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি খতিয়ে দেখার দাবি শতাধিক কৃষকের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর সেনা ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সিরাজগঞ্জের সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগে বাদীর পরিবারকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি চাঁদপুরের শিক্ষার্থীরা 3 দফা দাবিতে ক্লাস বর্জন ও শাটডাউন কর্মসূচি পালন করেছে। সিরাজগঞ্জ জেলা ও কাজীপুর উপজেলার সাথে যমুনা নদীর কারণে বিচ্ছিন্ন 6টি ইউনিয়ন নিয়ে নতুন যমুনা উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 2025 আয়োজন করে বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আক্তার কলেজ। নারায়ণগঞ্জের 2500-এ মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের জমি রক্ষায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সরাসরি বলে দিয়েছে যে এটার গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক বাংলাদেশ প্রেস কাউন্সিলের ঝালুকাঠিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় বিষ ও কীটনাশক মুক্ত ফল ও শাকসবজি চাষে কৃষকদের উৎসাহিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পার্টনার কংগ্রেস আলোচনার আয়োজন করে। সমাজে শিশু নির্যাতন, ধর্ষণ, নারী বৈষম্য, বাল্যবিবাহ প্রতিরোধে নাটোরের গুরুদাসপুরে নিডা সোসাইটির আয়োজনে ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এনসিপি মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর এক বক্তব্য প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। সাভারে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা 2025-এর ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। হানাদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও 1.5 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 18 মাস ধরে চলা তাণ্ডবে 53,300 ছাড়িয়েছে প্রাণহানি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে। একে হাস্যকর বলে মন্তব্য করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতেই আছে প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম, মৌলিক সংস্কারের প্রস্তাবে মতপার্থক্য, জব্দ টাকা পাবে ব্যাংক ও গরিবেরা। ইশরাকের সমর্থকদের কর্মসূচি, নগর ভবনে আবার তালা, সড়ক অবরোধে ভোগান্তি। দৈনিক ইত্তেফাক, নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে বক্তারা, অর্থনৈতিক সংস্কারে কম মনোযোগ সরকারের। লুটপাটের অর্থ ব্যবস্থাপনায় বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। সমকাল, সমকালের শিরোনাম, কোনোভাবেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না। নগর ভবনে তালা ঝুলিয়ে উপদেষ্টার কুশপুতুল দাহ। উপদেষ্টা আসিফ বললেন, গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন হচ্ছে। বাংলাদেশ প্রতিদিন, নতুন দল গঠনের উর্বর সময়। দখলদারের কবজায় 12 লাখ কোটি টাকার বনভূমি। ডক্টর ইউনূসকে বিতর্কিত করবেন না, এখনই নির্বাচন দিন। যুগান্তর, জাতীয় নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা, মানবিক করিডোরের নামে কি হচ্ছে। নগর ভবনে ব্লকেট কর্মসূচি, মুখ থুবড়ে পড়েছে সেবা কার্যক্রম। ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা রয়েছে, স্থানীয় সরকার উপদেষ্টা। বণিক বার্তা, রেমিট্যান্সে
5% কর আরোপ ট্রাম্পের, বিপদে পড়বে বাংলাদেশও। দ্য ডেইলি স্টার, ফাইন্যান্সিয়াল স্ক্যামস, ফ্রোজেন ফরচুনস টু ফান্ড ভিকটিম কম্পেনসেশন। ইকোনমিস্টস রু lack of economic reforms. ঢাকা সাউথ মেয়র, প্রোটেস্টার্স স্টেপ আপ পুশ ফর ইশরাক। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। এর সাথে শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আগে। বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দরের লিজ সিদ্ধান্তের প্রতিবাদে মশাল মিছিল। সব টার্মিনাল নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি শ্রমিক নেতাদের। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় সম্পর্ক আরো জটিল হচ্ছে বলছেন ব্যবসায়ীরা। রাজনৈতিকভাবেই সংকট মোকাবেলার পরামর্শ বিশেষজ্ঞদের। সংস্কারের অভাবে চলাচলের অনুপযুক্ত যশোর শহরের বেশিরভাগ সড়ক। চাঁদপুরে নদী ভাঙনে ব্রিজ সহ 3.5 কিলোমিটার ক্ষতিগ্রস্ত। এবং কোরবানির ঈদ সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত নাটোরের খামারিরা। গোখাদ্য সহ বিভিন্ন উপকরণের দাম বাড়ায় লোকসানের শঙ্কা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।